ব্যাংক বানানোর ক্ষমতা নেই, এমএসসি না বানানোর ক্ষমতা নেই। এটার হলো সমস্যা, আর This is কিছু the না। problem. আপনাদের আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট। শুনেন, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার আমরা তো ব্রেন কাজ করেই খাচ্ছি। আপনি কি কাজ করেন? ওটা আপনি কেন? তো বাইরে থেকে দেশে থেকে সবার যাকাতের টাকা নিয়ে কে খান। বলছে যাকাতের টাকা? ফান্ড তৈরি করে একটা খান। প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। বরং আপনি এই সেটার উপরে প্রতিষ্ঠান দাঁড়ায় আছেন। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার যাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে এটা আরেকবার better। বলেন আপা। আমি আবারও বলছি যে চাঁদাবাজি শাস্তি আছে, অপরাধের শাস্তি আছে। মার্ডারের শাস্তি কি 302 ধারা, আর নরমাল শাস্তি কি আপনার অ্যাটেম্পট টু মার্ডারের শাস্তি কি? দুটো তো এক না। একটা আপনি যেটা করছেন, আপনি তো সম্পূর্ণ অন্যায় দিয়ে আপনি ইসলামী ব্যাংক বানাইছেন, আপনি পরিবহন বানাইছেন, আপনি আপনার মতো করে বাংলাদেশের অনেক জায়গা জমি কিনছেন, আপনার মতো করে বাংলাদেশে তো তাহলে সব জায়গায় জামাত আপনি তো শিবির সরকার আছে। না, আপনি তো সামন্তবাদ বুঝছেন? হয়ে গেছেন। এখন তো আপনি একটা আতঙ্কে সামন্তবাদ আছেন, হয়ে গেছেন। ঘুমাইলেও দেখবেন যে আপনি পুঁজিবাদ ঘুমের ঘরে কাকে বলে? জামাত শিবির আসতেছে। আপনি এস আলমের কথা আমরা বলি, আমরা বসুন্ধরার কথা বলি, আমরা আপনার কি সালমান এফ রহমানের কথা বলি, এটার সঙ্গে আপনারা জামাত হয়ে গেছেন। ওরকমই এটাও আপনারা জামাত, তাই না? ওরকম। হ্যাঁ, এটা এরকমই শেখ হাসিনাও আপনারা জামাত, বলছেন। খালেদা জিয়া শোনেন, বড় জামাত, কোন বুঝছেন? সরকার কি ম্যাডাম আলাদা জিয়া করে হচ্ছে বাংলাদেশের আপনারা সবচেয়ে কি বড় বলে? জামাত। আপনি এখন ঘরে ঘরে থানায় থানায় আপনি কি ইবনে সিনা বানাচ্ছেন, থানায় থানায় আপনি আপনার বিভিন্ন আপনার সমস্যাটা কি? আমার এমনি সিনা কোনো তো সমস্যা নাই, মানে আমি সেবা নিচ্ছি, আমি তো টাকা দিয়ে সেবা নিচ্ছি না। রাষ্ট্র এটা আপনার যে সিস্টেমের মৌলিক সমস্যা। অধিকার দিতে পারছে না। এমনি সিনা আমার যদি সমস্যাটা পারে, কোথায়? আপনি আপনারা পারেন না। আমার আপনাদের দ্বারা সমস্যাটা আগামী হচ্ছে দিনে সিস্টেমের সমস্যা। রাষ্ট্রে কোনো অন্য কিছু সমস্যা মানুষ তো নাই। আশা করতে পারে না। আমার আপনাদের সমস্যাটা ব্যাংক বানানোর ক্ষমতা নেই, আপনারা এমনি জাকাত সিনা খান, বানানোর ক্ষমতা নেই। খান, এটার হলো সমস্যা, আর This is কিছু the না। problem. আপনাদের আপনি কি যোগ্যতা চাঁদাবাজি আর লুটপাট। শুনেন, আপনার কি দুইটা হাত নাই, দুইটা পা নাই? আপনার আমরা তো ব্রেন কাজ করেই খাচ্ছি। আপনি কি কাজ করেন? ওটা আপনি কেন? তো বাইরে থেকে দেশে থেকে সবার যাকাতের টাকা নিয়ে কে খান। বলছে যাকাতের টাকা? ফান্ড তৈরি করে একটা খান। প্রমাণ দিতে পারবেন না। সম্পূর্ণ তাই। বরং আপনি এই সেটার উপরে প্রতিষ্ঠান দাঁড়ায় আছেন। ইসলামী ব্যাংক আপনি এমএসসি না যে যাকাতের পরিমাণ ফান্ড দিয়ে যাকাতের আপনি টাকা গুপ্ত দিয়ে বানাচ্ছেন, স্কলারশিপ সুপ্ত দেয় বানাচ্ছেন, এইসব সাধারণ মানুষকে, করছেন। সেটা আপনার ধারণার বাইরে। এইসব কইতে গেলে আমি আবারও সাইবার বুলিং এর শিকার হব। কেন সাইবার বুলিং এর শিকার হবেন? আপনাদের বট বাহিনী চালান, আপনারা আমাদেরকে জাকাতের যারা টাকা। গালি দেয় তারা কাদের বট বাহিনী? বট বাহিনীর একটা অর্থ আপনাদের কেউ আছে গালি জানেন? দেয় না, আপনাদের কেউ গালি দেয় না। বিএনপি ওয়ান লাইন টিম। হ্যাঁ, এর এটা অর্থ আপনি হচ্ছে বানাইছেন, বট, আপনি তো কত BOT কিছু বানাবেন। বিএনপি এই ওয়ান বট লাইন বাহিনী টিম হচ্ছে আপনার জামাতের টিম। এই বট বাহিনী হচ্ছে আপনারা যে সেটাও 50,000 সেটাও কি 1 লাখ জাকাতের সিম। টাকায় চলে? হ্যাঁ, অবশ্যই। মাসে আপনার 6-7-10 কোটি টাকা দিয়ে ওদেরকে পালে, ওদেরকে বেতন দেয়, ওরা বেতনভোগী। আপনি দেখবেন আপনার পড়াটাও পড়ে নাই, আপনি কি বলছেন ওটাও পড়ে নাই। একজন লিখার সাথে সাথে সেম গালি 1000 জন দিয়ে ফেলছে। শেখ হাসিনা 1000 জন শেখ দিয়ে হাসিনা ফেলছে জামাত আপনাকে। আতঙ্কে ভুগতো, আর আমলিগ বুঝছেন? আপনারাও এখন আপনারা একই শেখ আতঙ্কে হাসিনার ঘরে গিয়ে ভুগতেছেন। দখল করছেন। আল্লাহই জানে কি আপনারা হবে। তো আমাদের ঘরেও আছেন, যেটা আমাদের ঘরে নেতা যে তারেক ভাইকে রহমান যেন সাহেব আবার বলছেন। জামাত শিবির বলে ফেলায় না। তারেক রহমান সাহেব বলছেন যে তুমি আরেকবার কথা বললে আমি কিন্তু তোমাকে গুপ্ত বলবো। তো এই যে গুপ্ত আপনারা পাঠায় দিচ্ছেন, পরিচালনার মতো ছাইড়ে দিচ্ছেন, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, এই উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ দেশটাকে গিলে খেয়ে ফেলতেছে। আরেকজনের সন্তান ভালো কাজ করলে আপনার কাছে এখন খুব ঈর্ষা হয়। আপনারা শুনেন, এই যে আপনি মনে করেন এস আলম ধরেন আপনাদের ইসলামিক ব্যাংক নিয়েছে, ভালো কথা, আপনি তার বিচার করেন। শুনেন, আপনাদের আপনারা 10,000 5,000 লোকের চাকরি খাইলেন কেমনে? আমাকে বলেন তো। আপনাদের যদি না হয়, আইন অনুযায়ী রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠান। ওই লোকগুলা কি ব্যাংকের মালিক? যারা চাকরি খাইছেন, কে খাইছে চাকরি? আপনারা কে খেয়েছেন। বলছে আমরা খেয়েছি? এই যে আপনারা তো কোনো কিছু স্বীকার না করলে প্রতিষ্ঠানে ইল্লিগাল ভাবে কিভাবে ঢুকলো? প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত আপনারা সেই এতদিন প্রতিষ্ঠান সব ব্যবস্থা মাইনে নিচ্ছে। নিলেন, আপনি এটা দলীয়ভাবে সবকিছু নেন মাইনে কেন? নিলেন, আপনারা আনেন না। এস আলমের টাকা দিয়ে আনেন, ওটা তো আনতে পারবেন না, না, টাকা দিতে আপনারাই নিয়ে আসবেন। আপনারা দায়মুক্তি ব্যাংক রেজুলেশন পাস করেছে বিএনপি। ছাপুষার কর্মচারী তার চাকরিটা খাইলেন। আর এস আলমের টাকাটা তো আনতে পারবেন। আইন পাস করেছে, আমরা বিরোধিতা করেছি, এখনো করছি। ব্যাংক রেজুলেশন আইন দিয়ে মূলত আপনারা হচ্ছে এস আলমকে পুনর্বাসন করেছেন। আপনারা আপনাদের দলীয় লোককে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছেন। বাংলাদেশকে কি করেছেন? আবার হাসিনা লুটপাটের দিকে নিয়ে যাচ্ছে। এস আলমেরকে বিএনপি যেটা করেছে সেটা ওই টাকাটা বাইরে যে টাকাটা সিঙ্গাপুরে গেছে, এখানে ওইখানে গেছে, ওটাকে ফেরত আনার একটা বন্দোবস্ত করা হচ্ছে। এটাও একটা কৌশল। অবশ্যই ভাগ নেবেন কত পার্সেন্ট? সাইফুর রহমান কালো টাকাকে ইতিহাস তো আছে আপনাদের। শুনেন, পার্সেন্টেজ যেটাই থাকুক না কেন, পেটি বর্জ্য আর বর্জ্যর মধ্যে পার্থক্য আছে। বুঝছেন? ঘরের টাকা যদি ঘরে ফিরে আসে, ওখানে মনে হয় বড় অফার হয়েছে যে খুশি হওয়ার উচিত। আমাদেরকে সুযোগ দেন, 1% দিয়ে দেব। অফারটা আপনারা নেন। বিভিন্ন জায়গায় যায় শুনি 100 কোটি 200 কোটি জামাতের আমির গিয়েছিল, ওইখানে বসেছিল জামাতের আমির বাংলাদেশের অমুক জায়গা থেকে 100 কোটি টাকা নিয়ে আসলো, 200 কোটি টাকা। ফজলুর রহমানের মতন কিছু
তথাকথিত মুক্তিযোদ্ধা, তার তালিকায়ও দেখলাম যে আমি এখনো যাচাই বাছাই করতে পারি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে উনি কোনো লিস্টেড কোনো মুক্তিযোদ্ধা না, এটা আল্লাহ ভালো জানে। আসলে দুই দলেই একটা দ্বিচারিতা আছে বড় ধরনের। কোন দুই দল? আপনি বিএনপি কাকে এবং দেখাইলেন? আওয়ামী লীগ। আচ্ছা, দুই দলেই একটা বড় দ্বিচারিতা আছে। এখানে তো আওয়ামী লীগ নাই। মানে আমি আওয়ামী লীগ কেউ নাই, কিন্তু আমি দুই দলকেই মিন করছি। দুইটা বড় দল, তাদের যে দ্বিচারিতা সেটা হচ্ছে যে দেখেন, তাদের সাথে যদি আমরা থাকি তাহলে আমরা খুব ভালো মানুষ, আর তাদের সাথে না থাকলে আমরা রাজাকার, আমরা জঙ্গি, আমরা মানে ফান্ডামেন্টালিস্ট, আমরা এক্সেট্রা। এই দুইটা দলই কিন্তু দেশ, জাতি, গণতন্ত্রের প্রয়োজনে এই জামাত ইসলামীকে সাথে নিয়েছে এবং একসাথে বসে মানে সমস্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে লং টাইম। কি দেশ জাতির প্রয়োজনে নাকি সংসদে ক্ষমতার প্রয়োজন? হ্যাঁ, দুইটাই আমরা ধরে নিই, আমরা গিয়েছি দেশ জাতি গণতন্ত্রের প্রয়োজন। আচ্ছা, তারা এটা আমাদের ব্যাখ্যা। আর কেউ ক্ষমতার মোহে যদি সবকিছুকে জায়েজ করে নেয়, হ্যাঁ সরকারে ছিলেন না, আমরা সরকারে ছিলাম, ঠিক আছে, তার আগেরটা আমরা কিন্তু নিঃশর্ত মানে সমর্থন দিয়েছি, কোনো প্রকার বেনিফিট আমরা গ্রহণ করি নাই। দেখেন, এই যে দ্বিচারিতা, আওয়ামী লীগ এবং বিএনপি সব জায়গায় রাজাকারদের বড় ধরনের পুনর্বাসন কেন্দ্র ছিল। দুইটা দলই রাজাকারদেরকে পুনর্বাসন করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এনজয় করেছে, কিন্তু তাদের সাথে থাকলে সে সময় আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই আওয়ামী লীগের সাথেই তো আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমি স্টুডেন্ট, দেখেন আমরা আন্দোলন করেছি। এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার। কি আন্দোলন? সেই আওয়ামী লীগ আবার কি করেছে? এই কেয়ারটেকার সরকারকে ধ্বংস করেছে। আবার আলবদর আলশাম যে বাহিনীগুলো ছিল, এটা কিন্তু সরকারিভাবে ওই সময় নিয়োগপ্রাপ্ত একটা আধা সামরিক বাহিনীর মতো করেই ছিল। কাজে এটা জামাত ইসলামী তৈরি করে নাই, এটা ওই সময় সরকার তৈরি করেছে। সেখানে যারা যোগদান করেছে সেই বাহিনীগুলো, তাদের নাম আছে, তালিকা আছে, তারা বেতনভুক্ত ছিল। সেখানে কয়জন মুসলিম লীগ, কয়জন নিজাম ইসলামী, কয়জন জামাত ইসলামী, এগুলো আইডেন্টিফাই না করেই ঢালাওভাবে আলবদর আল শামস বলা হয়। এবং এই ফজলুর রহমানের মতন কিছু তথাকথিত মুক্তিযোদ্ধা, তার তালিকায়ও দেখলাম যে আমি এখনো যাচাই বাছাই করতে পারি নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে উনি কোনো লিস্টেড কোনো মুক্তিযোদ্ধা না, এটা আল্লাহ ভালো জানে। তো এখন আমাদের সিনিয়র একজন নাগরিক এবং সাবেক সচিব, উনি বলেছেন যে আমরা হাত কাটি, রক কাটি, অনেক ধরনের কথা বলার চেষ্টা করেছেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম এবং আমি স্টুডেন্ট লাইফে মৌলানা মতিউর রহমান নিজামীকে সংসদে চ্যালেঞ্জ করতে শুনেছি যে জামাত ইসলামী কোথাও রক কাটার রাজনীতি করে না, যদি করে আপনারা প্রমাণ করতে পারেন, আমরা রাজনীতি ছেড়ে দেবো। কোথাও জামাত ইসলামী কোনো জায়গায় রক কাটার রাজনীতি করে না। চট্টগ্রামের সিটি কলেজে ছাত্র দলই আমাদের একটা ছেলের একবারে রগ এবং পায়ের শুদ্ধ কেটে ফেলেছে। তাহলে অন্য নিজেদের ত্রুটি ঢাকতে মিডিয়াকে ব্যবহার করে যারা এইগুলো আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়, এটা মূলত আদর্শের কাছে পরাজিত হয়ে এটা দেয়। আর যদি আমাদের এত অপবাদই থাকতো তাহলে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু বিভিন্ন জায়গায় ছাত্র সমাজ তো আমাদেরকে ওয়েলকাম করতেছে। ছাত্র সমাজগুলো আমাদেরকে তো তাদের নেতৃত্বে এগিয়ে দিচ্ছে। তার মানে বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের স্বাধীনতাকে ধারণ করে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, বাংলাদেশে একটা আদর্শিক সমাজ গড়ে তোলার জন্য যেই লুটপাট হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় আমলে হয়েছে। হাওয়া ভবন তো বিএনপির আমলেই তৈরি ছিল, আওয়ামী লীগ তো ব্যান লুটপাটে এবং শেয়ার বাজার লুটপাট করে শেষ করে দিয়েছে। কাজে এই জাতীয় রাজনীতির সাথে তো বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষ থেকে 2 জন মন্ত্রী ছিল, 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, 1 টাকা দুর্নীতির সাথে তাদেরকে কোনো অ্যাটাচ করা যায় না। এর চেয়ে আর ভালো ডাইনামিক আইডিওলজিক্যাল পলিটিক্স কি হতে পারে? বাংলাদেশের মানুষ কিন্তু এখন সেই দিকেই যাচ্ছে। যদি এই সম্প্রতি নির্বাচনে যদি ডিপ স্টেট যদি কি না করতো, এখানে ইন্টারফেয়ার না করতো, তাহলে জামাত বা বিরোধী দল এনসিপি সহ যে জোট 11 দলীয়, তারা আরো অনেক ভালো করতো বলে আমি এটাকে ধারণ করি না। যেহেতু আমি বিরোধী দলের নেতা, আমাকে এটা করতে হয়। তার মানে কি এটা এক ধরনের পূজা? আপনি মন থেকে দিলে সেটা হয় আপনার ভালোবাসা, শ্রদ্ধা। সো আপনি পূজা করছেন ওখানে, মনের বিরুদ্ধে দিলে পূজা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আপনাকে আমি বললাম। নীলুফার চৌধুরী মনি, বর্তমান জামায়াত ইসলাম মানে ওই কমেন্টের প্রেক্ষিতেই বলি যে তারা 71-এর জামায়াতের যে কর্মকাণ্ড সেটা দায় নিচ্ছেন না, যদি আজকে সেক্রেটারি জেনারেলের কথায় তাই ধরে নিই। কিন্তু বিএনপি কি 71-এর জামায়াত, আলবদর, আল শামস নেতাদের নামে যে শোক প্রস্তাব পাশ করে এই পার্লামেন্টে করলো, সেটা কি ইতিহাসের কাছে তারাও একটু দায় থাকলো না? কেন? তারা যে শোক প্রস্তাবে ধরেন জামায়াত ইসলামীর যিনি নেতা ছিলেন
মতিউর রহমান নিজামী, তিনি তখন নেতৃত্ব স্থানীয়, তার নামে শোক প্রস্তাব হয়েছে, সেখানে বিএনপি সেই শোক প্রস্তাবে তারাও একমত পোষণ করেছে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, একজন মানুষ সে যে কাজই করুক না কেন তার সিএসআরএস কখনো চেঞ্জ হয় না। সিএসআরএস এর জায়গায় থাকে। সে এই দেশের নাগরিক, অস্বীকার করার মতো না। তার শাস্তি হবে, পুরস্কৃত হবে। বাট এই দেশের নাগরিক হিসেবে ইলেকশনে স্বাধীনতার পর থেকে তারা তো নির্বাচন করেছে, তাদের কেউ না কেউ একজন না একজন প্রতিনিধি ছিল। তো সেই জায়গায় আপনার বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে অনেক দিন, কিন্তু তার সিএসআরএস এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়ার আরও কারণ বলছি। আপনার রাজাকার, মুক্তিযোদ্ধা বা কিছু, এটা আপনার ধারার উপর ডিপেন্ড করে। আপনি কি করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়, আপনার দল কি করেছিল, আপনি সেই দলটাকে এখনো সাপোর্ট করেন। ইয়েস, আপনি স্বাধীনতার বহু পরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার আদর্শ কিন্তু ওই জায়গা, যে আদর্শটা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে ছিল। সো দ্যাট আপনি যদি বলেন যে আমার জন্ম অনেক পরে ৭১-এর, কোনো লাভ হবে না। কারণ আপনার আদর্শ যেটা, সেটাই আপনি, যারা বাম, তারা তো বাম ওই মার্ক্সবাদ লেলিনবাদ থেকে, তো লেলিন মার্ক্স তো কবেই মরে গিয়ে ভূত হয়ে গেছে, তাহলে বাম থাকলো কিভাবে? তার মানে তার আদর্শটা ধারণ করে আছে। যারা ডান, তারা ওইভাবেই আদর্শটাকে ধারণ করে আছে। যারা মধ্যপন্থা, সেইভাবেই। আমি আপনাকে যদি প্রুফ দেই যে শহীদ মিনারে 2026 সালের 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যখন জামাতের আমির বললেন যে আমরা নিয়ম মানার জন্য এসেছি, তার মানে কি? এটা তারা ধারণ করেন না। তারা রাষ্ট্রীয়ভাবে বিরোধী দল, তাদেরকে আসতে হয়, তাই এসেছে। আপনি বুঝেন, এটাই তো অর্থ। বাংলা আমরা সবাই জানি, 4 জনে। সো এটার অর্থ কিন্তু এটাই বোঝায় যে আমি এটাকে ধারণ করি না, যেহেতু আমি বিরোধী দলের নেতা, আমাকে এটা করতে হয়। তার মানে কি? এটা এক ধরনের পূজা। আপনি আপনার মনের বিরুদ্ধে যখন কোথাও ফুল দিবেন, ইসলাম কি বলে? ওনারা ইসলামিক দল, ধর্মভিত্তিক দল। ইসলাম বলে যে আপনি মনের বিরুদ্ধে যেখানে বাধ্যতামূলক কোনো ফুল দিতে হয়, কোনো মৃতদেহের উপর, কোনো কফিনে, কোনো কবরে, সেটা পূজা হয়। আপনি মন থেকে দিলে সেটা হয় আপনার ভালোবাসা, শ্রদ্ধা। সো আপনি পূজা করছেন ওখানে। মনের বিরুদ্ধে দিলে পূজা? হ্যাঁ, এটা আমি আপনাকে বললাম, আপনি এটা ভালো মতো দেখেন। আপনি মন থেকে দিলেন না, তারাই বলে যে এটা তো পূজা, এটা তো ফুল দিচ্ছে পূজা, কিন্তু মন থেকে যদি উনি কি বলবে? আমি আপনাকে বলছি, আপনি যখন আপনার কোনো আত্মীয়র কবরে ফুল নিয়ে যান, একটা ফুল, একটা গোলাপ, ওটা তো পূজা হয় না। তার মানে আপনি হৃদয় থেকে অনুধাবন করে তার জন্য নিয়ে গেলেন। কিন্তু যখন সবাই বাধ্যতামূলক দেয়, আপনিও বাধ্যতামূলক দিচ্ছেন, আপনি ধারণ করেন না, সে শহীদ আপনি মানেনি না, তো গেল সেটা। এবং সেম কথাটা কিন্তু ওনারা সাভার স্মৃতিসৌধ 26শে মার্চে বলেছেন। কিন্তু ওনাদের যে পলিসি, আমি বলি, ওনারা দোয়া করতে চান, দোয়াও তো করেন নাই, ওনারা তো দোয়া ওইভাবে করেন নাই। আমি বলি, দোয়াটা কিন্তু প্রধানমন্ত্রী করেছেন, না ওনারা করেন নাই, প্রধানমন্ত্রী করেছেন। আমি ওইখানে ছিলাম বেদিতে। আপনার এরপরে আমি বলি আপনাকে, ওনারা সোনার বাংলা গান, আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু কোনো গান না, এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, একটা সিম্বলিক, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধারণ করে। হ্যাঁ, এর মধ্যে যে কথাগুলো আছে, এটা প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা, ঠিক আছে? সেটা তারা মহান জাতীয় সংসদে কিন্তু বলেন নাই। এটা কিন্তু এক ধরনের, এর আগে যেটা এটা নিয়ে যা হয়েছিল, রাষ্ট্রদ্রোহিতার মামলা পর্যন্ত হতে পারে। বাট বিএনপি এমন নিরীহ দল বিএনপি, বা আমি আপনার সময় বলেন, আপনি লিখে রাখেন। তো আপনার জাতীয় সঙ্গীতে যে দল দাঁড়ায় না, তার মানে এখন পর্যন্ত, আজ অবধি পর্যন্ত এই দেশকে তারা ধারণ করে না, অথচ এই দেশে নেতৃত্ব করবে। এটা তো কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না? এটা কেমন আপনার এক ধরনের ছলচাতুরি হয়ে যায় না? এটা এক ধরনের অপরাজনীতি হয়ে যায় না? তো এই অপরাজনীতি, যারা অভ্যস্ত অপরাজনীতিতে, তারা দেশের কি মঙ্গল করবেন? তারা নারীদের কি মঙ্গল করবেন? তারা এই জাতি